আজকে আমি তো আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজাদার একটা জিনিস নিয়ে বা একটা টপিক নিয়ে তোমাদেরকে একটু জ্ঞান দিব বা একটু ব্যাখ্যা করবো, কারণ তোমরা বলো যে টেক ভিডিওটা চাও, ঠিক আছে, সো মাথায় কোনো আইডিয়া ছিল না, ভাবলে এটা একটু বুঝাইতেই। সেটা হচ্ছে পাইরেসি নিয়ে কথা বলি। এখন পাইরেসি কি জিনিস? পাইরেসি বেসিক্যালি তুমি যখন একটা কিনা জিনিস বা একটা প্রাইস লাগানো জিনিসকে তুমি যখন সেটাকে ফ্রিতে ইউজ করো বা উপভোগ করো, সেটাকে খুব সহজ ভাষায় পাইরেসি বলে। এখন কথা হলে পাইরেসি, পাইরেটেড এই সাইটগুলো কেন এক্সিস্ট করে, পাইরেটেড এই সাইটগুলা কেন মানুষ পাইরেসি করে, আর এরা কিভাবে করে, এরা এতগুলা ওয়েবসাইট ধরা যাওয়ার পরও, এতগুলা ওয়েবসাইট ব্যান খাওয়ার পরও, পাবলিকলি মুখে মুখে এত কিছু না বলার পরেও কিভাবে পাইরেটেড সাইটগুলো অপারেট করে, এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। খুবই সিম্পল ভাষা বলবো যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তুমি যদি একটা টেকনোলজিক্যাল মানুষ নাও হও, তাও তুমি আমার এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারবা, আমি এভাবে করে বুঝাবো। তো চলো আমরা এখন স্ক্রিনের মধ্যে যাই এবং তোমাদেরকে আমি দেখাই যে কেন আমাদের প্রাইভেসি যেটা আছে এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। ইয়েস, ইট ইজ টোটালি ইম্পসিবল টু স্টপ পাইরেসি। আচ্ছা, তো তোমাদেরকে আমি খুব ইজি ভাবে আহ, আচ্ছা, পাইরেসি না অনেক টাইপ আছে, তোমাদেরকে যদি একটা দেখাই। আমি টাইপ বলতে আমি তিন টাইপে আমি ভাগ করতে পছন্দ করি। তিন টাইপের মধ্যে আমাদের, আমি যদি তোমাদেরকে প্রথমটা দেখাই, এক নাম্বার টাইপ হইতেছে আমাদের টরেন্ট। টরেন্টের আমরা সবাই শুনছি, আমরা সবাই জানি। টরেন্ট হইতেছে এক ধরনের পাইরেসি। দুই নাম্বার আমার পাইরেসি হচ্ছে হইলো ডেটা বেস টাইপের। ডেটা বেস টাইপই বলতে পারো, সবগুলো সেমই হয় কারণ সবগুলোর পিছনে ডেটা বেস আছে। ওকে, আমি বলবো যে একটা হচ্ছে হলো স্ট্রিমিং টাইপ অফ তোমাদের কি বলে পাইরেসি। আরেকটা হচ্ছে হলো ডাউনলোড টাইপের পাইরেসি। এখন এই তিনটা তোমাদেরকে আমি একটু ভালো করে বুঝি। তোমরা বলতে পারো ভাই টরেন্ট মানেই তো এই সব কিছু হয়ে যাওয়ার কথা, তাই না? ওয়েল, ইউ আর রাইট বাট নট এক্স্যাক্টলি রাইট। কারণ টরেন্টের যে সিস্টেমটা আছে এবং টরেন্ট যেই জিনিসটার জন্য তৈরি করা হয়েছিল সেটা টোটালি আলাদা। এবং এটা খুব ইজিলি এক্সপ্লেন করে দেই, টরেন্ট হতেছে বেসিক্যালি ফাইল ট্রান্সফার। ইয়েস, তোমরা যারা টরেন্ট করো, টরেন্ট মানে হইতেছে হলো ফাইল ট্রান্সফার, এর বেশি আর কোনো কিছুই না। এর জন্য যেটা আছে, টরেন্ট তুমি জীবনেও জীবনেও তুমি টরেন্ট থামাইতে পারবে না। তুমি হয়তো স্ট্রিমিং সাইটগুলোকে ব্যান করে ফেলতে পারো, বন্ধ করে ফেলতে পারো, ডেটা বেস পুরাই ফেলতে পারো, ডাউনলোড করাটা সেম, তোমার ডেটা বেস পুরাই ফেলতে পারো। বাট তুমি টরেন্টকে জীবনেও তুমি থামাইতে পারবে না, কারণ টরেন্ট একটা ইললিগাল জিনিস না। ইয়েস, টরেন্ট হচ্ছে একটা লিগাল জিনিস। এখন টরেন্ট হচ্ছে বেসিক্যালি ফাইল ট্রান্সফার করে। এখন এই বিষয়টা কি, এটা করে কিভাবে? ওকে, তোমার টরেন্টটাকে আমি আগে বুঝাই দিই। আমি যদি টরেন্টটাকে তোমাকে দেখাই, সাপোজ আমরা সবাই টরেন্টে যে কাজ করি, আমরা সবাই মুভি ডাউনলোড করি, আমরা সবাই সফটওয়্যার ডাউনলোড করি। টরেন্টের আরেকটা সিনোনিম বলতে পারো বা আরেকটা টাইপ আছে যেটাকে আমরা বলে হচ্ছে ম্যাগনেট। তোমরা দেখবা, তোমরা যারা টরেন্ট সাইট থেকে তোমরা যারা জিনিসপত্র নামাও, তোমরা দেখবা ওখানে পাশে একটা ম্যাগনেটের চিহ্ন দেওয়া থাকে অথবা ম্যাগনেট লেখা থাকে, রাইট? এখন টরেন্ট হচ্ছে একটা ফাইল। তুমি যে টরেন্টটাকে ডাউনলোড করে দেখবে, একটা ফাইল ডাউনলোড হবে, নর্মাল একটা ফাইল ডাউনলোড হয়। সেই ফাইলটাকে তোমরা নিয়ে তুমি যদি একটা টরেন্ট ডাউনলোডারের মধ্যে ইনপুট করো, তখন সেটা টরেন্ট হিসাবে ডাউনলোড হয়। বাট তুমি যদি একটা ম্যাগনেট হিসেবে ক্লিক করো, কোনো ফাইল ডাউনলোড হবে না, ডাইরেক্ট সে ঢুকে যাবে। মানে বেসিক্যালি বলতে পারো টরেন্ট হইতেছে ম্যাগনেটকে কি বলে এটাকে বহন করে, ভিতরে রাখে, একটা ফাইলের ভিতরে রাখে। ঠিক আছে, তো তোমরা যারা ডাউনলোড করতে চাও না, তোমরা চাইলে ডাইরেক্টলি ম্যাগনেট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবার আমি তোমাদেরকে বলি এই যে এই জিনিসটা কাজ কিভাবে করে। আচ্ছা, সাপোজ একটা মুভি বা একটা সফটওয়্যার বা যে কোনো একটা ফাইল, অবভিয়াসলি আমরা ডিজিটাল ফাইলের কথা বলতেছি। সাপোজ একটা ফাইলের আমার সাইজ হইতেছে, সাপোজ এর একটা ফাইল, হ্যাঁ, এই ফাইলের আমার সাইজ হইতেছে 1 GB। ঠিক আছে, সাপোজ একটা মুভি, তুমি একটা মুভি ডাউনলোড করবো, মুভি সাইজ হইতেছে 1 GB। এখন এটা যদি পুরোপুরি 1 GB হয়, টরেন্টের যে নিয়মটা হইতেছে, টরেন্ট এই 1 GB কে অনেকগুলো অসংখ্য ভাগে ভাগ করবে, মানে ডিপেন্ড করে কয়টা ভাগে ভাগ করে, এটা সার্ভিস অনুযায়ী ডিপেন্ড করে। আহ, অনেক জায়গায় ফিক্স থাকে, অনেক জায়গায় আবার সেট করা দেওয়া যায়। তো আমি এটাকে এরকম করে একটা বক্স বানাই দিলাম, ঠিক আছে? এক্স্যাক্টলি অ্যাকুরেট না, বাট এরকম বক্স বক্স থাকে। এখন কথা হলো এইটা কিভাবে আমাদের হেল্প করে। আচ্ছা, সো সাপোজ এই 1 GB, এই মুভিটার নাম, একটা মুভির নাম দেই, একটা রিসেন্ট একটা মুভি বেরিয়েছিল, ঠিক আছে? সাপোজ এই মুভির নাম হইতেছে আমার অ্যাভাটার। ঠিক আছে, এই মুভির নাম হইতেছে আমার অ্যাভাটার, যে মুভিটার ফাইল সাইজ হইতেছে আমার 1 GB। এখন এই যে আমার এই মুভিটা যে আছে, হ্যাঁ, এই মুভিটা টরেন্টে বেসিক্যালি শুরুতে একজনের কাছে থাকে। ঠিক আছে, একজনের কাছে প্রাইমারি থাকে। তো দেখবা অনেকগুলো টরেন্টেড সাইট আছে যেগুলো পাশে তুমি লেখা দেখবা কি বলে সিডিং একটা দেওয়া থাকে, আর আরেকটি ডাউনলোডিং একটা দেওয়া থাকে, এরকম একটা থাকে। এখন সিডিং আর ডাউনলোডিং মানে কি? ওয়েল,
সিডিং মানে হইতেছে সিডিংয়ে দেখবা অলওয়েজ এরকম উপরে অ্যারো দেওয়া থাকে, আর ডাউনলোডে দেখবা যে অলওয়েজ এরকম নিচের অ্যারো দেওয়া থাকে। অ্যান্ড তোমরা অবভিয়াসলি যারা টরেন্ট সাথে নামাও তোমরা এটা জানো যে যেইটার সিডিং বেশি থাকবে বা ডাউনলোডিং বেশি থাকবে সেইটা তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর সেটা তাড়াতাড়ি কেন ডাউনলোড হবে এটাই হচ্ছে বিষয়। সাপোজ এই অ্যাভাটার মুভিটা আমি একটা টরেন্ট সাইটের মধ্যে আপলোড করছি। এখন আমার কাছে শুধু আমার একলা শুধু আমার কাছে আছে, কারোর কাছে নাই। এখন অ্যাভাটার তো একটা বিখ্যাত একটা মুভি, রাইট? এখন সবাই এটাকে খুঁজবে। সাপোজ আমার দেখা দেখি এই মানে এই অ্যাভাটার মুভিটা আরো 2 জন নামাইলো, ঠিক আছে? আরো 3 জন নামাইলো সাপোজ। সো এখন অ্যাভাটার মুভিটা আছে কয়জনের কাছে? 4জনের কাছে সেই অ্যাভাটার মুভিটা আছে। এখন এই 4জনে ডাউনলোড করছে, এবং তোমরা যারা টরেন্ট থেকে নামাও তোমরা দেখবা যে ডাউনলোড করার পরেও তুমি যেগুলো ডাউনলোড করছো না ডাউনলোডিং 0% লেখা থাকে বা 0 kbps লেখা থাকে। আর মাঝে মাঝে দেখবা যে ডাউনলোডের পাশে যার একটা বার থাকে সেটা দেখবা যে মাঝে মাঝে কেবিপিএসে যায়, এমবিবিএসে যায়। তোমার নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট বাই দ্য ওয়ে, তোমার নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। এখন সাপোজ আমি এখানে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমার থেকে শুরু, ঠিক আছে? অ্যান্ড আমার নেট কোয়ালিটি মনে করো আমার আপলোড স্পিড যেটা আছে সেটা হচ্ছে আমার 10 Mbps, আর আমার ডাউনলোড স্পিড যেটা আছে সেটা হইতেছে আমার 50 Mbps। ইয়েস, নর্মালি তোমরা যারা নেট চালাও, হ্যাঁ, তোমরা দেখবে অনেক সস্তায় তোমরা খুব এক্সপেন্সিভ নেট পাও বা ইন্টারনেট কিনা পাও। তাদের যে ইয়াটা থাকে তারা হইতেছে ডাউনলোডিং অনেক বেশি দেয়, কারণ তুমি যে ইউটিউবে ভিডিও দেখো, তুমি যে ফেসবুক চালাও, তুমি যে গেম ডাউনলোড করো, তারপরে আম, তারপরে কি বলো, তুমি যে গান শোনো, তুমি যেইটাই করো না কেন সেইটা হইতেছে আমাদের ডাউনলোড স্পিড। এর জন্য তুমি দেখবে আর ডাউনলোড স্পিড বেশি বেশি করে দেয়, কারণ অবভিয়াসলি তুমি ইন্টারনেটে তুমি ইউটিউবে কোনো বাফারিং চাবা না। ইউটিউবে বাফার না করলে ভাবো তোমার নেটওয়ার্ক খুবই ফাস্ট। আরেকটা হচ্ছে আপলোডিং। এখন দেখো 90% মানুষ কি জিনিস আপলোড করে? ফেসবুকে 2-3টা ছবি আপলোড করে, টেক্সট করে, মেসেজ দেয় মানুষকে, তাই না? তুমি যখন হোয়াটসঅ্যাপে তোমার আম্মুকে একটা মেসেজ দাও, তুমি তোমার ফোন থেকে কোনো একটা জিনিস পাঠাইতেছো, ঠিক আছে? তুমি এটাকে আপলোড করতেছো, ডাউনলোড না, আপ করতেছো, উপর দিকে পাঠাইতেছো, রাইট? সেটা হচ্ছে তোমার ডাউনলোড স্পিড, মানে আপলোড স্পিড, সরি। অ্যান্ড আপলোড স্পিডই দেখবা ম্যাক্সিমাম যে বাংলাদেশে যে ওয়াইফাই প্রোভাইডাররা আছে আপলোড স্পিডটাকে কম করে রাখে। কারণ দেওয়ার দরকার কি ভাই? কয়জনই বা আছে যারা ইউটিউবের মধ্যে 4K ভিডিও আপলোড করবে, যার কারণে যাতে তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়, আমাদের আপলোড স্পিড যাতে বেশি থাকে। এর জন্য যেহেতু আপলোড মানুষ শুধু কি একটা টেক্সট মেসেজ আপলোড করে, অথবা সর্বোচ্চ হলে কি একটা ফেসবুকের মধ্যে একটা 2 মিনিটের একটা ভিডিও যে তার বাচ্চা কি করতেছে এই ভিডিও আপলোড করে বা স্টোরি আপলোড করে, এর জন্য 10 Mbps ইজ এনাফ। আমি জাস্ট একটা বললাম, তুমি অবভিয়াসলি তোমার প্ল্যান অনুযায়ী তোমরা এটা উপর দিকে যাবে আর নিচের দিকে যাবে। আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি যে বাসার নেট ইউজ করি, ঠিক আছে, বা লাইভ স্ট্রিমে যে আমি যখন লাইভ স্ট্রিম করি তখন কিন্তু আমার আপলোড স্পিড ভালো লাগে। আমার ডাউনলোড স্পিড 0 থাকলেও সমস্যা নাই যখন আমি কি বলে লাইভ স্ট্রিমিং করি আমার চ্যানেলের মধ্যে। তো আমার যে বিষয়টা হয়েছিল শুরুর দিকে, আমার ইন্টারনেট প্রোভাইডার তো বেশি নাম করা কোনো প্রোভাইডার না। তারা এই যে আপলোড স্পিড কমায় রাখতো, ডাউনলোড স্পিড অনেক দিত, ঠিক আছে? ডাউনলোড স্পিড 90 Mbps দিত, আর আপলোড স্পিড আমাকে দিত 20 Mbps। 20 Mbps খারাপ স্পিড না, বাট তুমি যখন স্ট্রিমিং করবে অনেকগুলো প্ল্যাটফর্ম যখন স্ট্রিমিং করবে 20 Mbps একটু কম পড়ে যায়। তো এখন আমি তাদেরকে বলছিলাম যে আচ্ছা দেখেন, আমি তো কাজ করি, আমার অনলাইনে কাজ করতে হয়, তো আমার আপলোড স্পিডটাও লাগবে। অনেকে জিজ্ঞেস করে না, আমি বলছি। তো তারা যে কাজটা করছে, আমার ডাউনলোড স্পিড সাইড করে দিছে এবং আপলোড স্পিডও সাইড করে দিচ্ছে, দুইটা ব্যালেন্সে থাকে, উইচ ইজ গ্রেট। আমার মনে হয় ব্যালেন্স থাকাটাই ভালো। ওকে, এটা গেল আপলোড আর ডাউনলোডের বিষয়টা। এখন সাপোজ এটা হচ্ছে আমি অরিজিনাল, আচ্ছা এটা আমি মার্ক করে রাখি, এটা আমি হইতেছিলাম অরিজিনাল ইউজার, ঠিক আছে? আমরা দিয়ে রাখলাম হচ্ছে OG। আর এইগুলো হচ্ছে পরে তোমরা ডাউনলোড করছো যারা, এগুলো হচ্ছে তোমরা যারা পরে ডাউনলোড করছো, এটা হচ্ছে আমার আমার থেকে যারা শেয়ার করছে ফাইলটাকে, হ্যাঁ। এখন আমি তো মনে করে এটা দিয়ে দিলাম। এখন এই ফাইলটা তুই যখন আবার ডাউনলোড করবে আরেকজন, সাপোজ এই যে ইউজার 1, ঠিক আছে, এটা মনে করো আমি ধরলাম ইউজার 1। ইউজার 1-এর আমার আপলোড স্পিড হইতেছে সাপোজ মনে করো 15 Mbps আপলোড স্পিড, ডাউনলোড স্পিড দরকার নাই। আর এটা মনে করো ইউজার 2, আমার ইউজার 2 এর আপলোড স্পিড মনে করো হইতেছে হলো 25 Mbps। আর এই যাবা মনে করো ইউজার 3, এর আপলোড স্পিড একটু গরিব মানুষ, এর আপলোড স্পিড হচ্ছে 5 Mbps, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তুমি যখন আরেকজন মানুষ যখন এটাকে টরেন্ট করতে যাবে, ঠিক আছে, সাপোজ ইউজার 5 যখন ইউজার 4 যখন এটাকে টরেন্ট করতে যাবে, তখন তোমার কি মনে হয় এই যে টরেন্ট যে করবে এই কি ডাইরেক্ট ওজির কাছ থেকে যাবে? অ্যাকচুয়ালি না। এখানে যদি এখানে আরেকটা ফ্যাক্টর আসে, সেটা হচ্ছে অনলাইন আর অফলাইন একটা ফ্যাক্টর আসে।
অনলাইন ফ্যাক্টর বলতে তোমার ফোনের মধ্যে তুমি কি নেট অন করে রাখছো, বা তোমার ফায়ারওয়াল কি এই সফটওয়্যারটা, যে সফটওয়্যার তুমি ডাউনলোড করছো সেটা কি তোমার আপলোড করা কি অ্যালাউ করতেছে কিনা। নর্মালি অ্যালাউ করে। আর নর্মালি মনে করো তোমার নেটের মধ্যে আসো, সাপোজ এই চারজনই ইউজার আমার নেটের মধ্যে আছে, চারজন না, মনে করো ওজি নেটের মধ্যে আছে, ইউজার ওয়ান নেটের মধ্যে আছে, ইউজার টু মনে করো আমার অফলাইন, আর ইউজার থ্রি হচ্ছে আমার ইন্টারনেটের মধ্যে আছে। এখন এই তিনজন যেহেতু অনলাইন আছে, তার মানে এই যদি সেম টাইমের মধ্যে যদি ডাউনলোডিং স্টার্ট করে ইউজার ফোর, এর যাদের স্পিড সবচেয়ে বেশি ভালো তার থেকে পুশ করবে। যেহেতু ইউজার ওয়ান 15 MBps যাইতেছে, and এখান থেকে এখানে যাওয়া শুরু করবে। এখন মাঝে মাঝে দেখবা যে এটা কনস্ট্যান্ট স্পিড থাকবে না, কারণ সাপোজ ইউজার ওয়ান আর ইউজার ফোর একসাথে শুরু করলো ডাউনলোড করা, ঠিক আছে, সাপোজ একসাথে শুরু করলো, আর আমার এই যেটা যেটা আছে মনে করো এটা আমার এরকম ফিল আপ করা দিয়ে দিলাম, কারণ আমার কাছে তো পুরা মুভিটাই আছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে টরেন্ট যে কোনো ফাইলকে পার্ট বাই পার্ট করে শেয়ার করে। এই যেরকম একটা 1 GB ফাইল কীরকম শত শত ভাগ করবে, না, আমার 16 ভাগ হয়েছে, এরকম ভাগ করবে এবং ভাগ করে এটাকে পার্ট বাই পার্ট আমার আপলোড করে দিবে। যারা আছে ডাউনলোড করবে, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, আমি এটা তাড়াতাড়ি ফিল আপ করে দিয়ে দিই। হ্যাঁ, হলো। সো আমার কাছে তো ফুলফিলই আছে, এবং আমি এটা আমার ফাইল সিস্টেমটা ডিলিট করি না, ডিলিট করলে আমার সমস্যা হয়ে যাবে একটা। তো আমার কাছে পুরাটাই ছিল। এখন আমার দেখা দেখি মানে আমারটার থেকে মনে করো এই যে যার 15 MBps আপলোড স্পিড, এ মনে করো নিচে হইতেছে তোমার এই মনে করো এতটুকু পর্যন্ত ডাউনলোড করতে পারছে, ঠিক আছে। ও, আমার কল আসতেছে একটা, ওয়েট আমি কলটা ধরে আসি। ওকে, সো চলো, আমি যে কই জানিয়েছিলাম একটা কল আসছিলাম, ভুলে গেছি কইছিলাম। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, সাপোজ ওজি ইউজারের কাছে তো পুরাটাই থাকবে, রাইট, সে তো আপলোডার এবং সে হচ্ছে প্রোভাইডার। আর ইউজার ওয়ানের কাছে সাপোজ এতটুকু আছে, বা তার ইন্টারনেট আপলোড স্পিড বেশি। সো যখন ইউজার ফোর এই ফাইলটাকে ডাউনলোড করতে যাবে, যেহেতু এর আপলোড স্পিড এই কয়টা বেশি, এই কয়টা ফাইল তার খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে, এবং এইটা তার আসবে হতেছিল ইউজার ওয়ানের কাছ থেকে। ইউজার ওয়ানে যেগুলা ছিল ওইগুলো আমার খুব ফাস্ট ডাউনলোড করতে পারবে, এবং যেহেতু তারপরে ইউজার ওয়ানেরটা হইতেছে এতটুকু ডাউনলোড হয়েছে এবং এত তার নেট যেহেতু ফাস্ট, সেই টাইমে বাকি যতটুকু বাকি ছিল এতটুকু আমাদের ওজি আপলোডারের কাছ থেকেই নিয়ে যাবেন, এভাবে ডাউনলোড হয়। এভাবে করে দেখবা যে টরেন্ট ফাইল মাঝে মাঝে এত স্পিডে ডাউনলোড হয়, মানে চোখের নিমিষেই হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখবা যে একটু টাইম নেয়। অ্যান্ড দিস ইজ দ্য রিজন, কারণ ভিন্ন ভিন্ন আপলোডারের স্পিড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর এই জন্য বললাম টরেন্ট জীবনও বন্ধ হবে না, কারণ ওজি আপলোডার যদি সাপোজ অ্যারেস্ট হয়, ইউজার ওয়ান সে কবে ডাউনলোড করে রাখছিল, অনেকে আছে ডাউনলোড করে ভুলে যায় বা রাইখেই দেয়। আমিও রাইখে দিই, ইচ্ছা করে রাখি না, আমি রাইখে দিতেছে ডাউনলোড করি, ডাউনলোড করে 2-3 দিন পর যে সেই জিনিসটা আমি দেখি। তো ওই যে 2-3 দিন ছিল, তাই 2-3 দিন অনেকজন ডাউনলোড করে রাখে, এখন আবার আবার যেই অনেকজন ডাউনলোড করে রাখছিল ওরাও আবার মতো ইনস্ট্যান্টলি দেখেন, ওরা হয়তো 2-3 দিন আপনাকে রেখে দেয়। এইভাবে করি আমাদের টরেন্ট যে জিনিসটা আছে এটা অপারেট করে। তো আগে তোমরা যাদের ওজি যেই টরেন্ট সাইটগুলো ছিল, যে আমি তো এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, বাট ওজি তোমরা চিনো, অনেকগুলো একটা নাম্বার দিয়ে একটা ওয়েবসাইট শুরু হয়। তারপর হইতেছে তোমার এই কি বলে, মানে অরিজিনাল যে আমাদের টরেন্ট সাইট ছিল ওইগুলা বেসিক্যালি এইভাবে করে ফাংশন করতো না, অরিজিনাল আপলোড থাকতো না, যে কেউ আপলোড করতে পারতো। এখন এর জন্য দেখবা কিছু কিছু ফাইল আছে যেগুলো ডাউনলোড করলে কাজ করে, আবার কিছু কিছু ফাইল আছে যেগুলো ডাউনলোড করলে কাজ করতো না, কারণ ওই যে ওটা কোনো আপলোডার নাই। সো আপলোড করে রাখছে বাট ওটা কোনো আপলোডার নাই, সো ওইটা দিয়ে আমাদের কাজ করতো না। অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি হাউ আর টরেন্ট ওয়ার্কস, ঠিক আছে। টরেন্ট বেসিক্যালি একজনের কাছে থাকে, সে বেসিক্যালি ফাইলটাকে শেয়ার করতেছে অনেকজনের মানুষের কাছে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হইতেছে কিছু কিছু টরেন্ট ফাইলের নামে দেখবা যে নামের সামনে একটা নাম লেখা থাকে, এরকম থার্ড ব্র্যাকেটের নাম দিয়ে। সাপোজ তুমি একটা মুভি নামাবা, সাপোজ তুমি এই যে অ্যাভাটারি নামাবা, ঠিক আছে, সাপোজ তুমি অ্যাভাটারি নামাবা, এই তুমি মনে করো এই অ্যাভাটার মুভিটাকে নামাবা, তা তুমি একটা দেখবা তুমি যে জায়গাতে ডাউনলোড করবা অ্যাভাটার মুভি নামানোর সময় এর সামনে থার্ড ব্র্যাকেটে কিছু একটা থাকতে পারে। হ্যাঁ, পরে তো অনেক কিছু থাকে, পরে রেজুলেশন এসব আমাকে লেখা থাকে, ওগুলা অত ম্যাটার করে না। বাট সামনে দেখবা যে অনেকগুলো সামনে কিছু লেখা থাকে, যেগুলো দেখবা সামনে কিছু লেখা থাকে সেটা হচ্ছে আপলোডার। তার মানে এরা এরকম অনেক আপলোডার আছে যারা এরকম করে তাদের নাম দিয়ে রাখে, তাদের এরকম একটা ডেটাবেস আছে, বা বলতে পারে তাদের এরকম স্টোরেজ সিস্টেম আছে যেগুলো তারা মুভিগুলোকে রেখে দেয়। অ্যান্ড এইটা হইতেছে এই আপলোডারদের কাজ। তার মানে সাপোজ এরা সাপোজ এইটা একটা এরকম একটা ভেরিফাইড একটা আপলোডার, বা যেরকম আপলোড করতে পছন্দ করে একটা ভেরিফাইড একটা আপলোডার, ঠিক আছে। এখন এই সবগুলো যদি তোমার এরা সবাই যদি পিসি থেকে যদি এই মুভিটা ডিলিটও করে দেয়,
ঠিক আছে, তাও ইউজার ফোর আমার মুভিটা নামাইতে পারবে, কারণ ওজির কাছে এটা অলরেডি তারা রেখে দেয়। ঠিক আছে, তারা এটা ডিলিট করে না, তারা ইউজার না কিন্তু বাই দেবে, তারা হইতেছে এটাকে চালায়, তারাই পাইরেটেড সাইটগুলোকে চালায়, তারা এগুলোকে রেখে দেয়। এইটা হইতেছে তোমার টরেন্টের বর্তমানে যেগুলা ব্র্যান্ডেড কয়েকটা সাইট আছে টরেন্টের, তারা এইভাবে করে করে, তারা আপলোডার তাদের স্টোরেজ সিস্টেমে তাদেরকে রেখে দেয়। এইবার এইটার সাথে কানেকশন নিয়ে আরেকটা জিনিস আছে, সেইটা হইতেছে আমরা যদি যাই কই গেল, আমি কোথায় এক্সপ্লেন করছিলাম বাকি সব কিছু, ক্যানভাসটা তো বড়, যে আমি খুঁজেই পাইতেছি না আমি কোথায় এক্সপ্লেন করছিলাম। আই গেস আমি নিচের দিকে এক্সপ্লেন করছি। আচ্ছা যাই হোক, এক্সপ্লেন করলে হইছে, আমার কোনো সমস্যা নাই। হোলি শিট, হ্যাঁ আমি কোথায় ও এই যে এখানে এক্সপ্লেন করছিলাম। ওকে, আরেকটা আমরা যাব, সেটা হচ্ছে স্ট্রিমিং এর দিকে যাব। ঠিক আছে, হ্যাঁ স্ট্রিমিংটা মানে একটু টাফ। আমি ডাউনলোডের মধ্যে যাই। ডাউনলোড বলতে পারো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো ডাউনলোড ইউজ করে হইতেছে এরকম নিজের স্টোরেজের মধ্যে, আমাদের মানে নিজেদের স্টোরেজের মধ্যে সফটওয়্যার বা সেই মুভিগুলাকে রেখে, মানে এটা তাদের নিজস্ব স্টোরেজের মধ্যে থাকে, এবং এটা পিয়ার টু পিয়ার, মানে যতগুলো ইউজার আছে প্রত্যেকজন ইউজারের উপর ডিপেন্ড করে করে এটা আমার করে, এই আপলোড বা ডাউনলোডের জিনিসটা করে। ঠিক আছে, এটা হচ্ছে টরেন্ট। আরেকটা হচ্ছে হলো আমার ডাউনলোড, যেটা বলা হয় এটা তোমরা বলতে পারো ফাইল হোস্ট করা। হোস্ট না, বলবো যে ফাইলকে একটা ডেটাবেসের মধ্যে আপলোড করে দেওয়া। ঠিক আছে, একটা ডেটাবেসের মধ্যে আপলোড করে দেওয়া। এখন ডেটাবেস বেসিক্যালি শব্দটা শুনে অনেক ফ্যান্সি মনে হয়, বাট অ্যাকচুয়ালি অতটা ফ্যান্সি না। ডেটাবেস বেসিক্যালি হইতেছে এই যে তুমি যে মুভিগুলো একটা জায়গায় স্টোর করে রাখতেছো, সেটা একটা ডেটাবেস। ঠিক আছে, এখন ডেটাবেস অনেকে আছে এরকম ভিন্ন ভিন্ন বড় বড় ন্যাস সার্ভার বা সার্ভার বানায় সেটাকে ডেটাবেস হিসেবে রেখে দেয়। অনেকে আছে, যেমন টরেন্টের ক্ষেত্রে বললাম, আমি আমার পিসির মধ্যে রেখে দিই বা আমি আমার ফোনের মধ্যে রেখে দিই, তাই না? সেই ক্ষেত্রে আমার ফোনটাকে ডেটাবেস হিসেবে কাজ করতেছে। তো অনেকে আছে, অনেক বড় বড় কোম্পানি আছে বা অনেক বড় বড় এই পাইরেটেড সাইট আছে যারা কিনা ডেটাবেস তৈরি করে। তোমাদেরকে আমি জাস্ট একটা ডেটাবেস সার্ভার র্যাক তোমাদেরকে আমি দেখাই কিরকম দেখা যায়। হ্যাঁ, এই যে এরকম থাকে কিছুটা, বলতে পারো এত অ্যাডভান্স থাকে না, যে এরা টরেন্ট টরেন্ট করে। বেসিক্যালি যে এরকম একজনের ঘরের মধ্যে এরকম একটা কোণার মধ্যে এইসব জিনিসপত্র নিয়ে তারা চালায়। ঠিক আছে, এগুলোকে সার্ভার র্যাক বলে। এটা টরেন্ট না বাই দা, টরেন্টের জন্য হয়তো আপলোডারের এরকম বেস আছে, বাট যেটা বললাম আপলোডারের স্পিড হয়তো স্লো হইতে পারে বা মাঝে মাঝে অফলাইন চলে যেতে পারে। এর জন্য ভিন্ন ভিন্ন ইউজার টু ইউজার আমাদের এগুলোকে টরেন্ট করা যায়। এর জন্য আপনাকে যারা টরেন্ট করে তারা বলে যে একটা ভালো একটা আপলোডার বা ডাউনলোডার ইউজ করার জন্য, বা একটা ক্লায়েন্ট, ভালো একটা ক্লায়েন্ট ইউজ করার জন্য। রিজন হচ্ছে যদি ক্লায়েন্ট দুর্বল থাকে, যদি তুমি তোমার নিজের ফোল্ডারে, তুমি তোমার নিজের সিস্টেমের একটা ফোল্ডারকে তুমি হোস্ট করতেছো বাইরে, অনেক হ্যাকাররা তোমার সিস্টেমে ঢুকে যেতে পারে টরেন্ট যারা ইউজ করতেছো। এর জন্য একটা ভালো একটা সফটওয়্যার ইউজ করা মাস্ট। এটা ইলিগাল না আমি বলতে পারবো, তোমার চাইলে পিসির মধ্যে এফডিএম ইউজ করতে পারো, ফ্রি ডাউনলোড ম্যানেজার। তারা একটা টরেন্ট ক্লায়েন্ট হিসেবেও কাজ করে এবং তাদের ইয়াটা খুব ভালো, ফাইল সিস্টেম যে আছে ওরা সেফ রাখে। তোমরা যারা ফোন ইউজ করো, ফোনের মধ্যে ফ্লাড একটা সফটওয়্যার আছে, FLUD ফ্লাড, সবগুলো প্লে স্টোরে পাওয়া যাবে বাই দেবে। ফ্লাডটাকে ইউজ করতে পারো, ওটাও বেশ সেফ একটা তোমাদের পিসি হ্যাক হবে না, তুমি যেখান থেকে ডাউনলোড করো কি করো না। ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নাই। এটা একটা রিস্ক থাকে টরেন্টে, যে তুমি তোমার পিসির একটা পোর্শনকে তুমি অনলাইন করে দিতেছো, বাট তোমার যদি হোস্ট বা ক্লায়েন্ট তোমার যদি স্ট্রং থাকে, এখানে কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা আসলে হচ্ছে ডেটাবেসের বিষয়টার মধ্যে। ওকে, এরকম ডেটাবেস করে অনেকগুলো সফটওয়্যার বা অনেকগুলা কি বলে মুভি টুভি আছে যারা এরকম ডেটাবেসের মধ্যে আপলোড করে রাখে। সেই ক্ষেত্রে তোমার কয়টা ইউজার ডাউনলোড করলো ইট ডাজেন্ট ম্যাটার, ওটা ইউজারের উপর ডিপেন্ড করে না। ওটা ডিপেন্ড করে এই যে ডেটাবেস যার বাসার মধ্যে আছে তার ইন্টারনেট স্পিড কীরকম, সেইটাকে অনলাইন নাকি অফলাইন করে রাখছে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে, সেক্ষেত্রে ইউজার ম্যাটার করে না। যেমন আমার টরেন্টের মধ্যে আমি বলছিলাম, সাপোজ আমার যদি ওজি ইউজারটাও যদি আমার এখান থেকে গায়েব হয়ে চলে যেত, মানে ওজি ইউজারটা যদি আমার এখানে সাপোজ ধরা খাইলো বা সাপোজ অফলাইনে গেল ফর সাম রিজন, আমার যদি ইউজার ফোর যদি পুরাটাকে ডাউনলোড করে রাখে, ইউজার ফোর এটা যদি আমার পুরাটাকে ডাউনলোড হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি ইউজার 5 আসে, সাপোজ ইউজার 4-এ পুরাটা ডাউনলোড করা, ঠিক আছে, অলরেডি করা, এবং সে অনলাইন, সে এখন মুভিটাকে দেখে নেই, তো তার পিসির মধ্যে এখনো পড়ে আছে। ইউজার 5 যদি পরে আসে, সে ওজিটা অফ থাকার পরও সমস্যা নাই, সে ইউজার 4-এরটা থেকে সে নিতে পারবে। সো টরেন্ট হতে সেরকম ছড় আছে, এজন্য বলছে টরেন্ট জীবনে বন্ধ করা সম্ভব না, কারণ এটা ইলিগালও না, প্লাস এটা একজনের উপর ডিপেন্ডও করে না। যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ডেটাবেস। ঠিক আছে, সাপোজ ডেটাবেস একটা ইউজারের কাছে, মনে করো আমার কাছে একটা ডেটাবেস আছে যেখানে আমি পাইরেটেড এইসব জিনিসপত্র বা আমি সফটওয়্যারগুলো কেমন করে রেখে দিই। এখন এইগুলাকে আমি সাপোজ একটা ডেটাবেসে আসে আমার কাছে, আমার স্টোরেজের মধ্যে আসে, আমি এটাকে আপলোড করে দিলাম একটা ওয়েবসাইটের মধ্যে। এখন এইটাকে আপলোড করার জন্য আমার একটা হোস্টিং সাইট লাগবে। অনেকে অনেক হোস্টিং সাইট ইউজ করে, অনেকে মিডিয়া ফায়ার ইউজ করে,
হ্যাঁ, অনেকে হচ্ছে হলো মেগা ইউজ করে। এরকম অনেক হোস্টিং সাইট আছে তারা এগুলো ইউজ করে। আবার এদেরও আবার নিজস্ব নিজস্ব ডেটাবেস আছে, ঠিক আছে? আমার তো ডেটাবেসের মধ্যে আমি সেভ করে রাখছি ব্যাকআপ হিসাবে। আমিও এইগুলোর মধ্যে আমি আপলোড করে রাখছি, যাতে আমার মানে এদেরও একটা আলাদা ডেটাবেস আছে, ঠিক আছে? নিজস্ব একটা আলাদা ডেটাবেস আছে, এদেরও আলাদা ডেটাবেস আছে বা স্টোরেজ, ক্লাউড স্টোরেজ বলতে পারো। এদের এগুলা আছে, ঠিক আছে? আরো অনেকগুলো, এইগুলো এই দুইটা লিগাল, তো এই দুইটা আমি বলে দিলাম, মিডিয়া ফায়ার আর হচ্ছে হলো আমাদের মেগা। এইগুলা অনেক পপুলার, সো এইগুলা বলা সমস্যা হবে না। তো আমার ডেটাবেস আছে, এখানে আমি সেভ করে রাখছি, অ্যান্ড এইগুলার মধ্যেও আছে। এখন আমি এগুলাকে মানুষ অ্যাক্সেস করে গিয়ে, এগুলাকে মানুষ অ্যাক্সেস করবে একটা ওয়েবসাইট দিয়ে, অবভিয়াসলি। আমার টরেন্টগুলো একটা ওয়েবসাইট করতো, মানে টরেন্টগুলোকে মানুষ অ্যাক্সেস করতো একটা ওয়েবসাইট দিয়ে। এই বিষয়টা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, আমি তোমাদেরকে একটা বিষয় জিনিসটা একটু বুঝাই, ইজিলি বুঝাবো, ঠিক আছে? সহজ ভাষায় বুঝাবো। সাপোজ আমি হতেছে একটা আপলোডার, আমার কাছে একটা ডেটাবেস আছে। সাপোজ ডেটাবেসকে ভাবো হচ্ছে একটা দোকান হিসেবে ভাবো। সাপোজ আমি কিসের দোকান দিব? সাপোজ আমার হচ্ছে একটা শার্টের দোকান আছে, ঠিক আছে? আমি এখানে শার্ট বিক্রি করি। হ্যাঁ, মনে করো আমার এখানে একটা শার্ট আছে, মনে করো এই বক্সটা হচ্ছে আমার একটা শার্ট। হ্যাঁ, এরকম 2-3টা শার্ট আছে আমার কাছে, ঠিক আছে? এখন দোকান তো তুমি তো বুঝোই যে যারা দোকান চালায় তারা পাইকারি রেটে আরো শার্ট নিয়ে আসে, তাই না? দোকানে তুমি যে শার্টের দোকানে যাও, শার্ট কোনোদিন কম দেখছো? দেখো তো নাই। শার্ট তো পাবে, সাপোজ সাদা কালার শার্ট, এই সবগুলা, ঠিক আছে? প্লেন সাদা কালার শার্ট। এখন এগুলাকে আমি মানুষের কাছে বিলাই দিব। তো সাপোজ আমি একটা ডেটা, একটা ফাইল হোস্টিং সার্ভার আমার ইউজ করতে হবে। সাপোজ আমি মিডিয়া ফায়ার ইউজ করলাম, ঠিক আছে? মিডিয়া ফায়ার ইউজ করলাম, এবং আমাদের অনলাইন পাইরেসি অ্যাক্ট, পাইরেসি না, প্রাইভেসি অ্যাক্ট অনুযায়ী এই যে আপলোডারগুলো আছে এদের কোনো রাইট নাই তুমি কি আপলোড করতেছো এটা তারা দেখবে, ঠিক আছে? তোমার প্রাইভেসির ইনভেশন হবে। সো তুমি এনে মুভি দিতেছো, নাকি তুমি তোমার আম্মুকে তোমার ফ্যামিলির একটা ভিডিও পাঠাইতেছো, নাকি তুমি কাকে তোমার একটা বন্ধুকে তুমি পুরো মুভি পাঠাই দিছো, ইট ডাজন্ট ম্যাটার, তারা এটা চেক করবে না, ঠিক আছে? আমি কি করলাম, আমার একটা ড্রেসকে আহ, আমি আমার একটা ড্রেসকে এই জায়গাটার মধ্যে আমি আপলোড করে দিলাম, ঠিক আছে? এখন এটা মনে করো হচ্ছে কি বলে এটাকে, মনে করো এটা হচ্ছে একটা রুম, ঠিক আছে? একটা রুম, এখানে যে কেউ ঢুকতে পারবে, আসতে পারবে। আর আমার ওয়েবসাইট যেটা আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটকে তুমি ভাবো এটা হচ্ছে একটা চাবি, ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে মানে আমার একটা চাবি। এখন সাপোজ ইউজার 7 আসলো, হ্যাঁ, ইউজার 7 এই ফাইলটাকে ডাউনলোড করবে। সে কেমন ডাউনলোড করবে? একটা ওয়েবসাইট লাগে, তার ওয়েবসাইটের একটা চাবি। এই ওয়েবসাইটের থ্রুতে সে এই মিডিয়া ফায়ারের যে ফাইল হোস্টিংটা হইতেছে আমার উপরে, এইটার গেট সে খুলতে পারবে, খুলে এটাকে সে ডাউনলোড করতে পারবে। এখন এটা ডিপেন্ড করে তুমি মিডিয়া ফায়ার ইউজ করতেছো নাকি মেগা ইউজ করতেছো, নাকি যে কোনো তুমি ক্লাউড স্টোরেজ ইউজ করতেছো কিনা, এটার উপর ডিপেন্ড করবে এটার স্পিড কিরকম থাকে, এবং এটা ইউজারের উপর ডিপেন্ড করবে। অবভিয়াসলি ইউজার 7 এর ডাউনলোড স্পিড আছে, এটা তার উপরে ডিপেন্ড করবে। সো এই ওয়েবসাইটের যে চাবি, যে চাবির মাধ্যমে সে এই মিডিয়া ফায়ার আর মেগা গুলাকে আমরা ঢুকতে পারবে। এখন এর জন্য বললাম ওয়েবসাইট একটা বাইরের একটা জিনিস, এরা কিছু না। এখন সাপোজ এই মিডিয়া ফায়ার কি হইলো, মিডিয়া ফায়ারের কোনো দোষ নাই, বাট এরকম অনেক আছে, অনেক পুলিশিং বা অনেক সাইবার সিকিউরিটি সাইট আছে যারা ভাবলো যে ও, একটা পাইরেটেড জিনিসপত্র, এটাকে আমি সরাই দিলাম এই জায়গা থেকে। ওকে, সরাই দিল তো কি হয়েছে, আমার কাছে তো এটা এখনো আছে, তাই না? আমি চাইলে আবার সেটাকে আপলোড করে দিলাম। অ্যান্ড এইভাবে করে পাইরেটেড সাইটগুলো, ডেটাবেসে যে পাইরেটেড সাইটগুলো আছে এগুলাকে চলে। কারণ আমাকে তো ধরতে পারবে না, ঠিক আছে? সাপোজ আমি রাজশাহীতে থাকি, এখানে আমার কোনো নিয়ম নেই, এখানে প্রায় পাইরেসি করা লিগাল। সাপোজ পাইরেসি করা লিগাল বা এমন কোনো রুলই নাই। বাংলাদেশে বলতে পারো ইললিগাল, বাট হু কেয়ার্স, কেউ কেয়ার করে না। তো আমি সাপোজ বাংলাদেশে একটা সার্ভিস আমি চালাইলাম, ইয়ার মধ্যে একটা সার্ভিস চালাইলাম, পাইরেটেড সার্ভিস চালাইলাম, নো ওয়াজ গোনা চেক, কারণ আমাদের দেশের মধ্যে কেউ যেরকম দেখে না সচরাচর, ঠিক আছে? সো আমার কাছে আছে, আমি একটা সার্ভার ইউজ করতেছি এবং একটা ওয়েবসাইটের থ্রুতে ইউজার সেটা ডাউনলোড করতে পারতেছে। তো তুমি যতবার এই জায়গা থেকে সরাই দাও না কেন, বাচ্চা দাও না, আমার কাছে তো আছেই। আমি এটাকে জাস্ট ইজিলি আপলোড করে দিব। যতবার সরাবা ততবার আপলোড করবো, অ্যান্ড দ্যাট ইজ ইট। কোনো সমস্যা নাই। এর জন্যই তোমার অনেকগুলো অ্যানিমে সাইট তোমার ডিলিট হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমার ইউজার আপলোডের কাছে আছে, আমি জাস্ট সেগুলোকে আমি আবার আপলোড করে দিব। এটা গেল ডাউনলোডের ক্ষেত্রে। এবার আমরা আসি আরেকটা ইয়ার মধ্যে, সেইটা হচ্ছে আমার স্ট্রিমিং। স্ট্রিমিংটা হচ্ছে একটু অ্যাডভান্স জিনিসপত্র, ঠিক আছে? এটা একটু বোঝানো একটু কঠিন হইতে পারে তোমাদের জন্য, আবার ইজিও হইতে পারে। এই স্ট্রিমিং এর বিষয়টা হইতেছে, স্ট্রিমিং টেকনিক্যালি এই যে তোমাদেরকে দুইটা টাইপ যে দেখাইলাম, একটা হচ্ছে আমার এরকম টরেন্টের সাইট,
আর আরেকটা দিচ্ছে এরকম ডেটাবেসের, টরেন্টো ডেটাবেস আছে, বাট সাপোজ এটাকে আমি কি বললাম, ক্লাউড স্টোরেজ বললাম, ঠিক আছে? সাপোজ এটা আমার ক্লাউড স্টোরেজ সিস্টেম অনুযায়ী ফলো করতেছে, আর ওই পাশে আমি ফলো করতেছে হচ্ছে টরেন্ট সাইট হিসেবে ফলো করতেছে, ঠিক আছে? টরেন্ট, এই দুটো তোমাদেরকে আমি বুঝাইছি। স্ট্রিমিং এই দুইটা দিয়ে দ্বারা করা সম্ভব, ঠিক আছে? ক্লাউড স্টোরেজ দিয়েও করা সম্ভব, টরেন্ট দিয়েও করা সম্ভব। এখন টরেন্ট দিয়ে তোমাদেরকে আমি বেসিক্যালি যদি একটু ইজি ভাবে বুঝাই, কয়েকটা অ্যাপ আছে, আমি একটু জাস্ট শিওর হওয়ার জন্য আমি একটা জিনিস দেখি। এই অ্যাপটা কি প্লে স্টোরের মধ্যে আছে? হ্যাঁ, এই অ্যাপটা প্লে স্টোরের মধ্যে আছে। ওকে, আমার স্ট্রিমিও হচ্ছে একটা সাইট, মানে একটা অ্যাপ। এই অ্যাপটা আমার প্লে স্টোরের মধ্যে আছে, মানে আমি এটা কথাবার্তা বলতে পারবো, এখানে আমার কোনো সমস্যা নাই। তো স্ট্রিমিও যে কাজটা করে, স্ট্রিমিও টরেন্টিং এই জিনিসটা ইউজ করে। সে টরেন্টিং ইউজ করে তোমার অনেক ফাইল বা অনেক কিছুকে দেখাইতে পারে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে হলো ক্লাউড স্টোরেজ। তুমি যে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ঢুকো, বা অনেকে ভিন্ন ভিন্ন অ্যানিমে দেখার জন্য বা মুভি দেখার জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ ডাউনলোড করে, এখন এক এক অ্যাপ এক এক ধরনের একটা ইউজ করতে পারে। তোমরা কি, তোমরা স্ট্রিমিং করতেছো, তোমরা ডাউনলোড করতেছো না, তোমরা সরাসরি দেখতেছো, রাইট? এটাকে স্ট্রিমিং বলে। তো অনেকে টরেন্ট সাইট ইউজ করে, অনেকে ক্লাউড স্টোরেজের সিস্টেমটা ইউজ করে। এখন টরেন্টের যে বিষয়টা আমি বললাম, টরেন্ট অলওয়েজ স্টেবল থাকার জন্য একটা ফিক্সড আপলোডার থাকতে হয়, এবং আপলোডার উপর বেসের উপর নির্ভর করে। এর জন্য দেখবা তোমার নেট যদি স্লো থাকে, মাঝে মাঝে তুমি টরেন্ট দিয়ে তুমি ফাস্টার এক্সপিরিয়েন্স পাইতে পারো তুলনামূলক একটা ক্লাউড স্টোরেজ দিয়ে। কিন্তু যদি টরেন্টের কোনো আপলোডার যদি অনলাইন না থাকে, সেই ক্ষেত্রে তুমি সেটাকে অ্যাক্সেসই করতে পারবে না। এটা হচ্ছে একটা ডাউনসাইড টরেন্টের। টরেন্ট যদি একটা আপলোডার থাকে, একটা অনলাইন আপলোডার থাকে, বা অনেকগুলো অনলাইন আপলোডার থাকে, তাহলে তুমি ওটাকে অনেক ফাস্টার ভাবে দেখতে পারো। তখন যদি খারাপ ইন্টারনেট থাকে, তাও তুমি সেটাকে দেখতে পারবে। তাই তোমরা দেখবা আগে যখন ইন্টারনেট অনেক বেশি রেয়ার থাকতো, ওই টাইমের মধ্যে টরেন্টিং বেশি চলতো। এরকম ক্লাউড স্টোরেজ বেস জিনিসপত্র তো চলতো না, কারণ টরেন্টিং এর জন্য তো তোমার হাইফাই ইন্টারনেটের দরকার নাই, তোমার জাস্ট দরকার হচ্ছে আপলোডারের দরকার, ঠিক আছে? সো টরেন্টের একটা ইস্যু বললাম। কারণ আপলোডারের ইস্যুটা বলি, আপলোডারের ইস্যুটা হইতেছে, সাপোজ তোমার যদি ডেটাবেসের মধ্যে আগুন ধরে যায়, যেটা বর্তমানে অনেকগুলো পাইরেটেড অ্যানিমে সাইটের যে প্রবলেমটা হয়েছে, তার একটা কমন ডেটাবেস ইউজ করতো, ঠিক আছে? ইয়াস, আমি তোমাকে একটু আগে বলছিলাম, এই যে এই ফিগারটা তোমরা একটু খেয়াল করো, অনেকগুলো অ্যানিমে সাইট, ঠিক আছে? অনেকগুলো অ্যানিমে সাইট হচ্ছে চলে গেছে, তারা তুমি কোনো অ্যানিমেতে ক্লিক করলে ওখানে লেখা আসে যে আমাদের ডেটাবেস পুড়ে গেছে, আমাদের ডেটাবেস নাই। এটা অনেক জায়গায় তুমি দেখতে পাচ্ছ। দ্য রিজন ইজ, এই যে আমাদের যে ডেটাবেসে যেটা ছিল মাঝখানে এটা না, তারা তোমরা দেখবা এই যে মাঝখানে আপলোডার হিসাবে এরা ইউজ করতে হচ্ছিল ভিড স্ট্রিমিং ইউজ করতো, বা অনেকগুলা যেরকম স্ট্রিমিং এর অনেকগুলা সাইট পাওয়া যায় তারা ইউজ করতো। বাট আমার অরিজিনাল যে একটা সার্ভার ছিল, ডেটা যেটা ছিল, যেটা আমি এইটার মাধ্যমে আমি এই জায়গার মধ্যে পাঠাইতাম, এই মিডল ম্যানের কাছে পাঠাইতাম, এই অরিজিনালটা আমার পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, অনেকগুলা ওয়েবসাইট, ঠিক আছে, অনেকগুলা মাল্টিপল ওয়েবসাইট এই একটা ক্লাউড স্টোরেজের উপর ডিপেন্ড করতো, সেই সবগুলা বলবে যে আমাদের সাইটটা পুড়ে গেছে। তুমি দেখবা যে এখানে ভিড স্ট্রিমিং থাকে, আরো অনেকগুলা স্ট্রিমিং এর অপশন থাকে সেই জায়গার মধ্যে, এবং ওই জায়গা অনুযায়ী তুমি সেগুলোকে চেক করতে পারতা। এখন এটা রিজন হইতেছে, এখন অনেক অনেকগুলো সার্ভার স্লো থাকে, অনেকগুলো সার্ভার ফাস্ট থাকে, তোমার দেশ অনুযায়ী একটা ফাস্ট একটা স্লো হইতে পারে। সো তুমি এখানে সার্ভার চেঞ্জ করে করে সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3 অনুযায়ী তুমি এগুলাকে অ্যাক্সেস করতে পারো। তার ডেটাবেস যেটা আছে সেটা পুড়ে গেছে, যার কারণে তোমার এই যে ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট সেম ডেটাবেস ইউজ করতো, তো সেইগুলো এখন ইনভ্যালিড, ঠিক আছে? আবার মাঝে মাঝে ডেটাবেস ঠিক থাকে, যেটা আজ পর্যন্ত হয়ে আসে, ডেটাবেস ধরা একটু কঠিন, পুড়ে গেছে আসলে আনফরচুনেট, বাট ডেটাবেস ধরা একটু কঠিন। সো ডেটাবেস নর্মালি যেটা হয়, নর্মালি ডেটাবেস আমার ইনট্যাক্ট থাকে, যে প্রবলেমটা হয় আমার চাবিগুলোকে ডিলিট করে ফেলে বা ব্যান করে ফেলে। এই যে অনেকগুলা পাইরেটেড সাইট আছে, যেমন কিস অ্যানিমে আছে, আর বলতে পারবেন না এখনো ব্যান। কিস অ্যানিমে আছে, তারপরে জোরো ছিল আগে, হ্যাঁ, এইগুলা অ্যানিমে দেখার সাইট ছিল, এইগুলাকে ব্যান করে ফেলছে। ব্যান করা মানে বেসিক্যালি চাবিটাকে আবার ধ্বংস করে ফেলছে। বাট আমার যেটা মূল ডেটা সেটা এতদিন ইনট্যাক্ট থাকতো। বাট এখন যে প্রবলেমটা হয়েছে, এখন আমার চাবি ঠিক আছে, ঠিক আছে, এখন অনেকে কাই মাই অনেক সাইট আছে, আমি পুরো নাম বলতেছি না, ঠিক আছে, আমি শর্টকাটে বলতেছি, অনেকে কাই, সোগো, পাহে, এরকম অনেক সাইট আছে, যেগুলার তোমার চাবি ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে, বাট তুমি অ্যানিমে এপিসোড প্লে করতে পারতেছ না, কারণ সেটা ডেটাবেস পুড়ে গেছে, ঠিক আছে? সো এরকম আমার জানা মতে আরো 2-3টে এরকম ডেটাবেস থাকার কথা, যারা অ্যানিমে এরকম করে হোস্টিং করে। সো ওগুলা অন্যান্য সাইট যেগুলো এখনো হোস্ট করতে পারতেছে, তারা এই সেম ডেটাবেসটাকে ইউজ করে না, তারা অন্য একটা ডেটাবেস ইউজ করে, যার কারণে তারা সেগুলোকে দেখতে পারে। একটু কমপ্লিকেটেড হইতেছে, বাট আই গেস তোমরা বুঝতে পারতেছো আমি কি তোমাদেরকে বুঝাইতেছি জিনিসটা, রাইট? তার মানে বেসিক্যালি একটা প্রোভাইডার তো অফ হয়ে গেছে,
আরও অনেক প্রোভাইডার আছে যারা কিনা সেমভাবে হোস্টিং করে থাকে। কারণ এখানে প্রবলেম হইতে পারে এই যে RSK আমার যে অরিজিনাল হোস্ট ছিল, এর কাছে তো খুবই চিপা চাপা, আজ থেকে প্রায় 1960 সালের হয়তো একটা অ্যানিমে ছিল, যেটা হয়তো আমার আরেকটা নতুন যে হোস্ট আছে বা অন্যান্য সাইট যে হোস্টগুলো ইউজ করে তার কাছে হয়তো সেই সেম অ্যানিমেটা নাই। এইটা একটা ইস্যু হইতে পারে। বাট নর্মালি তোমরা যারা মডার্ন অ্যানিমে দেখো, 90 দশকের অ্যানিমেগুলো যেগুলো তোমরা দেখতে চাও, তারপর 2000 সালের পর থেকে যে অ্যানিমেগুলো দেখতে চাও, এগুলো মোটামুটি নাম করা কোনো প্যারেটেড সাইট থাকলে সেগুলো অলরেডি তাদের হোস্টারের কাছে আছে, সো কোনো প্রবলেম হবে না। সো দ্যাট ইজ ইট। এখন স্ট্রিমিংয়ের বিষয়টা দেখি। এখন স্ট্রিমিং এই জিনিসটা করে ফ্যাক্ট করে। এখন তুমি দেখবা এর আমি তুমি তো দেখাইছিলাম ডাউনলোডের অনুযায়ী, তাই না? তা বলতে রাফি তুমি ডাউনলোড অনুযায়ী দেখাইছো, তাহলে এই সেম জিনিস স্ট্রিমিংয়ে কেমন কাজ করতেছে? কারণ আমার ওই যে কাই বা হাই বা পাহে এই যে সাইটগুলো আছে, হ্যাঁ এরা তো ডাউনলোড করতাম না, আমাদের স্ট্রিমিং করে দেখতাম। তো এদের যে বিষয়টা হয়েছে, আমার যে ক্লাউড বা ডেটাবেসটা আছে, এই ডেটাবেসটা আমার পুড়ে গেছে। আর আমাদের স্ট্রিমিং করতে একটা মিডলম্যানকে দিয়ে, মিডলম্যান ঠিক আছে, আমার ওয়েবসাইট যেটা হচ্ছে চাবি, এই চাবিও ঠিক আছে, বাট আমার নষ্ট হয়ে গেছে আমার ডেটাবেস, যার কারণে তুমি এখানে স্ট্রিমিং করতে পারো না। ওকে, আমাকে ডাকতেছে, আমি একটু আসি। ওকে, সরি, বারবার যেতেছে। আমি আবার তোমাদের যেটা বলতেছিলাম সেটা হইতেছে যে এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, তোমরা হয়তো অ্যানিমে সাইটটাতে ঢুকতে পারতেছো, তুমি ওদের সার্ভারও সিলেক্ট করতে পারতেছো, বাট ওদের যেহেতু ব্যাকআপে এটাতে আঙুন ধরে গেছিলো, যার কারণে তুমি দেখতে পারতেছো না। আচ্ছা, তো এইটাই হইতেছে ফুল পাইরেসি কিভাবে করে কাজ করে, আর পাইরেসি কেন কোনোদিন বন্ধ হবে না। কারণ দেখো, এর সার্ভার হইতে আগুন ধরেই গেছে, ঠিক আছে, বাট এ এক টাইমে ফাইল হোস্ট করতো, রাইট? এর দেখা দেখি অনেকে আছে কি করে এগুলোকে ক্লোন করে রেখে দেয়। এ হয়তো ক্লোন করে নাই, একটা সমস্যা, ক্লোন করে রেখে দেয়, তো এটা নষ্ট হলেও আরেকটা কাজ করবে। অ্যান্ড যদি সব কিছু যদি বন্ধ হয়ে যায়, আমাদের টরেন্ট আছে, দ্য OG, ঠিক আছে, টরেন্ট দ্য OG। তুমি সব কিছু বন্ধ করতে পারো, তুমি ডেটাবেস করে ফেলতে পারো, তুমি তাকে অ্যারেস্ট করতে পারো, বাট টরেন্ট উইল অলওয়েজ ফর এভার লিভ অন, ঠিক আছে? এর জন্য আমি অলওয়েজ ডাউনলোড করে দেখি, কারণ আমার নেট খুবই শিট, আমি কোনোদিন স্ট্রিমিং করতে পারি নাই। আর আমি টরেন্ট ইউজ করি অলওয়েজ, কারণ টরেন্টের মধ্যে এখন অনেক ভেরিফাইড ফিক্সড আপলোডার আছে যারা কিনা খুবই আপলোড স্পিডে খুব ফাস্ট থাকে, তার অনলাইনে খুবই ফাস্ট আপলোড করে। সো বলতে পারো আমি একটা 500 MBর একটা এপিসোড আমি 2-3 সেকেন্ডে ডাউনলোড করতে পারি। ইয়াস, 2-3 সেকেন্ডে, ব্যাপারই না আমার। সো দ্যাট ইজ ইট। এটা ছিল কিভাবে করে পাইরেটেড সাইট কাজ করে অ্যান্ড কেন পাইরেসি বন্ধ করা টোটালি ইম্পসিবল। ও বাই দ্য ওয়ে, এখানে ক্লাউড স্টোরেজ হিসেবে অনেকে গুগল ড্রাইভও ইউজ করে, ঠিক আছে? আমার চীনা পরিচিত একটা অ্যানিমে সাইট আছে যারা গুগল ড্রাইভের মধ্যে অ্যানিমে এপিসোড আপলোড করে। হাউ অ্যামেজিং ইজ দ্যাট, রাইট? তো কারণ গুগলেরও রাইট নাই তোমার ড্রাইভের মধ্যে কি আছে না আছে টেস্ট করা, ঠিক আছে, আনলেস খুব ইলিগাল কাজ জিনিসপত্র থাকে, আনলেস তোমার ডেড বডির ছবি থাকলে কোনো প্রবলেম নাই, আনলেস যে চাইল্ড পর্নোগ্রাফি বা সামথিং কিছু থাকে, তাছাড়া তোমার কোনো ইস্যু নাই, তুমি একদম সেফলি চলাফেরা করতে পারবা এই ক্লাউড ইয়া দিয়ে, ঠিক আছে, তা তোমাকে ব্যান করতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ ইট। এইভাবে করেই তোমার এই সব জিনিসগুলো কাজ করে। এর জন্য পাইরেসি জীবনও বন্ধ হবে না। এখন বলতে পারো রাফিদ, পাইরেসি তো ভালো জিনিস না, রাইট? ইয়েস, আই এগ্রি, পাইরেসি ইজ নট আ গুড স্টাফ অ্যান্ড পাইরেসি করা ভালো না। বাট দ্য ফ্যাক্ট ইজ, দেখো তুমি আহ, এটা একটু ভালো করে একটু বুঝাই বলি, ঠিক আছে? এখন পাইরেসি, ইয়েস, পাইরেসি ইজ নট গুড অবভিয়াসলি, কারণ তুমি একটা ক্রিয়েটর, সে একটা জিনিসকে ক্রিয়েট করছে, তুমি সেটাকে ফ্রিতে ইউজ করতেছো। বাট বিষয় হইতেছে যে আহ, এইটাকে না অনেকে এক্সপ্লয়েট করে, হ্যাঁ। যদি কোনো কি বলে, যদি কোনো ইউজার আর ইয়া করে, এখন তোমাকে আমি যদি একটা জিনিস বলি, তোমাকে একটা অ্যাডোবি সফটওয়্যার একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? অ্যাডোবি সফটওয়্যার যেটা আছে, অ্যাডোবি তারা তাদের প্রাইসিং সিস্টেম, তার সাবস্ক্রিপশন সিস্টেম এতটা শিট করে রাখছে যে মানুষ টেকনিক্যালি বলে যে ভাই, অ্যাডোবি সফটওয়্যারকে পাইরেসি করা ইজ নট ইলিগাল, ইট কাইন্ড অফ ফিলস লিগাল। কারণ তুমি জানো, আচ্ছা সাপোজ তুমি নেটফ্লিক্সে একটা মুভি দেখবো, রাইট? মুভি দেখার জন্য তুমি 1 মাসের জন্য একটা সাবস্ক্রিপশন কিনছো, সাপোজ 1 মাসের সাবস্ক্রিপশনের দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে, নেটফ্লিক্সে সাপোজ। তুমি কি করলা, 1 মাস গেলো, তুমি মুভিটাকে দেখলা, ওকে, তোমার আর মুভি দেখার ইচ্ছা নাই, তুমি সাবস্ক্রিপশনটাকে বন্ধ করে দিলা, কোনো প্রবলেম নাই। বাট সাপোজ তুমি 3 মাসের জন্য নিলা, ঠিক আছে, সাপোজ তুমি ওয়ান পিস দেখবা অনেক বড়, তুমি 3 মাস একটা সাবস্ক্রিপশন নিলা নেটফ্লিক্সে, সাপোজ 2000 টাকা লাগলো। এই সার্ভিসটাকে মনে করো তুমি নেটফ্লিক্সে তুমি ওয়ান পিস দেখতে, ওয়ান পিস 2 মাসে দেখা শেষ, তো 1 মাস পুরোপুরি বাদ যাবে। তুমি কি করো, সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে পারবা এই টাইমের মধ্যে, ঠিক আছে? তোমার দেখা শেষ, সাবস্ক্রিপশন ক্যান্সেল করলা, এবং তুমি কিছু রিটার্ন পাবা, ফুল অ্যামাউন্ট রিটার্ন পাবা না, 2000 রিটার্ন পাবা না, বাট তুমি কিছু একটা অ্যামাউন্ট রিটার্ন পাবা, রাইট? অ্যাডোবি যে কাজটা করে, তুমি অ্যাডোবি সার্ভিসগুলোকে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি সেটা ক্যান্সেল করতে চাও,
ক্যান্সেল করে তোমার একটা ক্যান্সেলেশন ফি দিতে হবে। দ্যাট ইজ এ টোটালি শিট সিস্টেম। ক্যান্সেলেশন ফি মানে কি ভাই? হোয়াট? আমি সাবস্ক্রাইব করছি, এখন আমি আনসাবস্ক্রাইব করবো আমার ইচ্ছা, মানে আমি আনসাবস্ক্রাইব করতে পারতেছি না কেন? কারণ আমার আনসাবস্ক্রিপশন ফি দিতে হবে। আচ্ছা ভালো কথা, আনসাবস্ক্রিপশন ফি দিব, তার মানে কি আমার পরের মাস সাবস্ক্রিপশন দিতে হবে না? না, পরের মাসও সাবস্ক্রিপশন দিতে হবে। তার মানে তুমি বুঝতেছো, তুমি সাবস্ক্রিপশনকে ক্যান্সেল করতে পারবে না, তুমি ওদের প্রোডাক্ট তোমার ইউজই করতে হবে। যদি ক্যান্সেল করো তোমার পরের মাসে কিনতে যতটুকু টাকা লাগতো তার থেকে বেশি টাকা লাগবে তোমার ক্যান্সেল করতে। তার মানে কি? তার মানে তুমি যদি একবার ঢুকে ফেরো তোমার বাইর হওয়ার কোনো উপায় নাই। অ্যান্ড হ্যাঁ, সেটা বলতে পারো যে ওয়ান অফ দ্য শিটিয়েস্ট স্টাফ। এর জন্য অনেকে বলে যে অ্যাডোবি সফটওয়্যারকে পাইরেসি করা ইজ নট আ রং। আরেকটা ভাবে তোমরা পাইরেসি অফ করতে পারো, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেল অফ করে ওয়ান টাইম পারচেস দেওয়া। একটা ভালো এক্সাম্পল দেখতে চাও, যদি আমি অ্যাডোবি সফটওয়্যারের কথা নিয়ে আসছিলাম, দ্য ভিঞ্চি রিজলভ। দ্য ভিঞ্চি রিজলভ একটা সফটওয়্যার, একটা ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা কমপ্লিটলি ফ্রি। পেইড ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে, বাট ফ্রি ভার্সনের মধ্যে 90% ইউজার, 90% ইউটিউবার তোমার ফ্রি যে ভার্সন আছে সেই ফ্রি ভার্সনে তারা তাদের ভিডিও খুব হাই কোয়ালিটিতে এডিট করতে পারে, কোনো প্রবলেম হবে না। এখন ব্ল্যাক ম্যাজিকের মেইন ইনকাম সোর্স হচ্ছে তাদের ক্যামেরা। তারা অনেক হাই কোয়ালিটি প্রফেশনাল গ্রেডের ক্যামেরায় সেল করে, যেখানে তাদের একটা সফটওয়্যার রাখা ইজ নট আ ব্যাড স্টাফ। ঠিক আছে, তুমি তাদের ক্যামেরা ইউজ করো, তুমি তাদের সফটওয়্যারটাকে ইউজ করে এডিট করতে পারো, তোমার একটা বেনিফিট পাবা সে জায়গার মধ্যে। বা তোমার যদি ক্যামেরা না থাকে কোনো প্রবলেম নাই, আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট দ্য ভিঞ্চি রিজলভ যে সফটওয়্যারটা আছে তোমাদের ইউজ করতে পারবা। আর তুমি যদি প্রফেশনাল হয়ে থাকো, তুমি যদি মুভি ক্রিয়েট করতে চাও, বিশাল বড় বড় প্রোডাকশন হাউসের মুভি, সেই ক্ষেত্রে $300 দে, ইয়াস $300 দিয়ে তুমি জাস্ট একবারের জন্য সফটওয়্যারটা কিনবা, আজীবনের জন্য। আজীবনের জন্য সেই সফটওয়্যারটা তোমার। ঠিক আছে, এমন তুমি খালি একবার ডাউনলোড করলা, পরের বার ডাউনলোড করতে পারবা না, এরকম না, তুমি আনলিমিটেড বার ডাউনলোড করতে পারবা। এইভাবে বেসিক এদেরটা পাইরেটেড হয়। ঠিক আছে, এবং দ্য ভিঞ্চি স্টুডিও যেটা কিনা পেইড ভার্সন, এটা পাইরেট করা খুবই কঠিন, কারণ এটা ফ্রি ভার্সন এতটাই গোটেড, এতটাই ভালো যে এটা পাইরেটেড যারা সার্ভিস চালায় তারা এটা পাইরেটেডটা ফ্রিতে দেয় না, কারণ তোমার দরকার নাই। ঠিক আছে, তুমি যদি পাইরেটেড ভাবে তুমি যদি দ্য ভিঞ্চি রিজলভ চালাতে চাও, তুমি দ্য প্রিমিয়ার প্রোতে শিফট করো। এর জন্য দেখবা খুবই টাফ, এমন না যে নাই, আছে বাট সহজে খুঁজে পাওয়া যায় না, তুমি ইজিলি খুঁজে পাবা না পাইরেটেড সাইটের মধ্যে। দ্য ভিঞ্চি স্টুডিওর প্রো ভার্সনটা ফ্রি এডিশন। ওকে, এটা গেল একটা। আর এটা হচ্ছে গেমস। এখন গেমসের মধ্যে এরকম সেম অনেক কোম্পানিরা আছে যারা ইট ডাজন্ট কেয়ার। ঠিক আছে, তারা কেয়ার করে না যে তাদের সফটওয়্যার, তাদের গেম পাইরেটেড হইতেছে কি নাকি হইতেছে না, দে ডোন্ট কেয়ার। কারণ তোমার যদি এনাফ টাকা পয়সা থাকে তুমি সেই গেমটাকে কিনতে পারবা। যেমন আমার মন থেকে আমার টাকা পয়সা নাই, বাট মন থেকে আমার ইচ্ছা আছে আমি মাইনক্রাফট কিনবো, কারণ আমি মাইনক্রাফট এতদিন ফ্রিতে খেলছি ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে, এবং মাইনক্রাফট আমার কাছে মনে হয়েছে ওকে ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট গেমস। আমি খেলে এনজয় করি, আমি খুব এনজয় করি। 2500 টাকা দিয়ে গেমটা কিনলে আমার কাছে ওয়ার্থ ইট মনে হবে, আমার কাছে বেশি মনে হবে না, কারণ আই লাভ দিস গেম। আমি কত বছর, 10 বছরের বেশি হয়েছে এই গেমটা খেলি, বুঝতে পারতেছো? আমি যদি 2500 টাকা দিয়ে আমি যদি কিনা একবার, আমি আজীবন সেটা কিনতে খেলতে পারবো। আর বলতে পারো আমি তুমি তো ফ্রিতে খেলতে পারো, এটাকে কিনবা কেন? বিকজ আই লাভ দ্য গেম। গেম যারা ডেভেলপ করে তাদেরকে আমার ভালো লাগে, কারণ তারা তো ভালো একটা গেম ডেভেলপ করছে। আই ওয়ান্ট টু সাপোর্ট দেম। আমার এখনো সামর্থ্য নাই, যে কারণে আমি এখন দিতে পারতেছি না, বা যেদিন আমার সামর্থ্য হবে সেদিন আমি সেই গেমটাকে কিনবো। অ্যান্ড আমার ইচ্ছা আছে আমার প্রথম গেম, আমি আসলে কোনো গেম কিনি নাই বাই দ্য ওয়ে, আমার ইচ্ছা আছে আমি প্রথম গেম যদি কোনো গেম কিনে থাকি সেটা হবে মাইনক্রাফট। ইয়েস, কারণ আমার ফেভারিট গেম, আর বলতে পারো ওয়ান অফ মাই ফেভারিট গেম, একমাত্র ফেভারিট গেম না। আর এটাকে আমি ফুললি স্যাটিসফাইড এই গেমটা খেলে। এগুলো একটা। অনেক আবার আছে এই যে গেমগুলো আছে না, এই গেমগুলো নর্মালি ফ্রি ডেমো ভার্সন থাকে না। অনেক গেম আছে তার ডেমো ভার্সন বের করে, যেটা আমার মনে হয় প্রত্যেকটা গেমের একটা ডেমো ভার্সন থাকা উচিত। 2 থেকে 5টা লেভেল বা কিছু দূর স্টোরিতে 5% বা 10% একটা ক্লিফ হ্যাঙ্গার পর্যন্ত অ্যাটলিস্ট একটা গেমের ডেমো ভার্সন থাকা উচিত। না হলে ভাই একটা গেম ভালো লাগে খারাপ আমি বুঝবো কীভাবে, রাইট? ট্রেলার ডাজ নট জাস্টিফাই ইট, কারণ একটা গেমের খালি ট্রেলার বা গ্রাফিক্সে ম্যাটার করে না, গেম প্লে ম্যাটার করে। যেমন স্টেলার ব্লেড একটা গেম আছে যেটা ক্র্যাক এতদিন পাওয়া যেত না, বাট এখন বের হইতেছে স্টেলার ব্লেডের ক্র্যাক ভার্সনটা। আর স্টেলার ব্লেড যেটা আছে সেটাকে ডেমো ভার্সন ছিল। সো যেহেতু ক্র্যাক করা যায় না বা এতদিন ক্র্যাক ছিল না, তুমি ছিল ডেমো ভার্সনটা খেলতে পারতা। একটা স্টোরি একটা সার্টেন পয়েন্টে যায়, তোমার ফুল ভার্সনের জন্য পুরোটা কিনতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা টোটালি ভেরিফাইড। আমি যদি সার্টেন পোর্শন অফ গেম পার্ট খেলে আমার যদি ভালো লাগে, ওকে স্টোরিটা আমার ভালো লাগছে, আমি ইন্টারেস্টেড ইন দি স্টোরি, গেমটা খেলেও মজা পাইতেছি, ওকে আমি একটা পারচেস করতে পারি। এটা অনেক গেমের ক্ষেত্রে নাই, যার কারণে এই পাইরেটেড সাইটগুলো হইতেছে এদের একটা গেট হয়ে থাকে। ওকে, গেমটা কিরকম ট্রাই করি, ভাল লাগছে, অনেক ভালো লাগছে, আই ক্যান বাই ইট। এর জন্য অনেকে কী করে, পাইরেটেড সাইট থেকে গেমগুলো ডাউনলোড করে ভাল লাগলে সাপোর্ট করার জন্য সেই গেমগুলোকে তারা কিনে। অনেকে আছে, ইয়েস অনেকে আছে জিনিসটা করে।
আবার অনেক ইন্ডি ডেভেলপার আছে। ইন্ডি ডেভেলপার অনেক রকম কোম্পানি আন্ডারে না, তারা জাস্ট একটা সোলো ডেভেলপার, 3-4 জন ফ্রেন্ড মিলে বা একলা মিলে একটা গেম ডেভেলপ করছে। তারা যে কাজটা করে, তারা হ্যাঁ স্টিমের মধ্যে, এপিক গেমসের মধ্যে, এরকম অনেক সাইটের মধ্যে তারা তাদের গেমের প্রাইস দেয়, কারণ তাদের এই জায়গার মধ্যে তাদের গেমটাকে লিস্ট করার জন্য একটা টাকা পয়সা দিতে হয়। বাট তুমি চাইলে কমপ্লিটলি সেগুলো ফ্রিতেও নামাইতে পারবা, এবং অনেক ডেভেলপার আছে, ইন্ডি ডেভেলপার আছে যারা জাস্ট সাপোর্ট করে, বলছে তোমরা গেম খেলতে চাও, ভাই তুমি আমার গেম নাম শুনছো, আমি কোনো কোম্পানি না, আমি প্রমোট করি নাই, তুমি আমার গেমের নাম শুনছো, গেমটা খেলতে চাও, আই টোটালি সাপোর্ট দ্যাট, আই হ্যাভ নো ইস্যু। এরকম আছে, এরকম অনেকেই আছে। অ্যান্ড আমার মনে হয় দ্যাট ইজ হাউ ইট শুড বি। ঠিক আছে, আমার মনে হয় প্রত্যেকটা গেমের বা প্রত্যেকটা অ্যানিমের এটা মাঙ্গার দিক দিয়ে খুব ভালো কাজ করে, বুঝছো? মাঙ্গা যে জিনিসটা আছে না, তাদের হইতেছে সাপোজ তুমি যদি ওয়ান পিসের মাঙ্গা অফিসিয়ালি পড়তে চাও, তোমাকে আমি দেখাই দিই, ঠিক আছে? আমি আমি ইয়া করবো না। মাঙ্গা পাইরেটেড সাইট তুমি তুলনামূলক অ্যানিমে থেকে কম কেন দেখো জানো? কারণ সাপোজ আমি যদি মাঙ্গা প্লাস একটা অফিসিয়ালি, তুমি যদি মাঙ্গা পড়তে চাও, একটা জায়গা আছে মাঙ্গা প্লাস, এই জায়গার মধ্যে তুমি যদি ওয়ান পিস পড়তে চাও, ঠিক আছে, আমি এটা ক্যান্সেল কেমনে করবো, সি হাউ ইট ওয়ার্কস, না আমি ক্যান্সেল করতে পারতেছি না। ওকে, ওকে, হ্যাঁ ক্যান্সেল করছি সামহাও। এখান থেকে সাপোজ আমি ওয়ান পিস পড়তে চাই, ওয়ান পিস টপেই থাকে, সাপোজ ওয়ান পিস পড়তে চাই, দেখো আমার প্রথম 3টা চ্যাপ্টার ফ্রি করে দিছে, তারপর থেকে আমার পেইড করতে হবে, এবং লাস্টের 3টা চ্যাপ্টার আমার ফ্রি। তাহলে তোমরা বুঝতে পারতেছো, সাপোজ আমি ওয়ান পিস এখনো পড়ি নেই, আমি যদি ওয়ান পিস পড়া শুরু করতে চাই, আমি চ্যাপ্টার 3টা চ্যাপ্টার দিয়ে ট্রাই করলাম, ওকে ওয়ান পিস কেমন ভালো লাগছে, মনে হয় ওয়ার্থ ইট, তাহলে আমি এটা, যদিও এখানে অ্যাপের মধ্যে ফ্রিতে আছে, বাট হাই কোয়ালিটিতে পড়তে গেলে তো আমার টাকা দিতে হবে। ভিস মিডিয়া আরেকটা আছে, ভিস মিডিয়া, ভিস মিডিয়ার মধ্যে তুমি চাইলে তুমি টাকা দিয়ে আর কি ওদের অ্যানিমে তুমি, মানে সরি মাঙ্গা তুমি পড়তে পারবা। আমার মনে হয় দ্যাট ইজ হাউ ইট শুড বি। আমার মনে হয় আহ, অনেক অ্যানিমে বা অনেক মুভি যেগুলো আছে, মানে সার্টেন পয়েন্ট পর্যন্ত ফ্রি করে দেওয়া হচ্ছে, যদি সে অনলাইনে বের হয়, মানুষ যদি ভাল লাগে, মানুষ সেটাকে কিনে তারপর সেটাকে পড়তে পারবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য ভ্যালিড স্টাফ। তাহলে পাইরেসি তুমি থামাইতে পারবা, বা তুমি তোমার জিনিসকে পাইরেটেড হওয়া থেকে আটকাতে পারবা, তুমি যদি এই জিনিসটা করো, তুমি যদি এনশোর করো যে মানুষ তোমার এনজয় করতেছো, রাইট? সো আমার মনে হয় পাইরেসি যতটা মানুষের খারাপ ভাবে, আমার কাছে মনে হয় না অতটা খারাপ জিনিস, কারণ আমার কাছে মনে হয় পাইরেসি অনেক কিছুকে বজায় রাখে। কারণ অনেক গেম আছে, ঠিক আছে, যেগুলো অফিসিয়াল যে ডেভেলপার আছে তারা সেই গেমগুলোকে সরাই ফেলছে, বা তুমি সেগুলো, বা তুমি যদি সেই গেমগুলোকে এখনো খেলতে চাও, তখন পাইরেটেড করে খেলতে হবে, তখন পাইরেসি করে খেলতে হবে। সাপোজ আমি এখন পোকেমনের একদম পুরাতন গেম খেলবো, ঠিক আছে, একদম গেম বয়, একদম যে প্রথম পোকেমনের গেমটা আছে সেটা আমি খেলতে চাই, সেটাকে আমি লিগালি খেলতে পারবো না, কারণ সেটা খেলার জন্য আমার যে গেম বয় লাগবে, একটা লঞ্চার, একটা কম্পিউটার বলতে পারো, গেম বয়, একটা হ্যান্ড হেল্ড। এই গেম বয় এখন কই খুঁজে পাবো ভাই? গেম বয় খুঁজে পাওয়া খুবই টাফ, অফিসিয়াল গেম বয় খুঁজে পাওয়া যাবে না। আর ইমুলেটার আমি ইউজ করতে পারবো, আর ইমুলেটার জন্য রম, এখন যেহেতু হার্ডওয়্যারই নাই, সফটওয়্যার বা যে মেমোরি বা চিপ যেটার মধ্যে আমার গেমটা আসতো, সেটা আমি কই পাবো? জাপানে যাবো আমি একটা গেম ডাউনলোড করার জন্য? হেল নো। অনলাইনে কোথাও সেল করতেছে না নিনটেন্ডো, সো কই করতে হবে? পাইরেসি ছাড়া কোনো উপায় নাই। এর জন্য বলবো যে মানুষ পাইরেসিকে যত বেশি দোষ দেয়, পাইরেসি কোনোদিন থামবে না, পাইরেসি উইল অলওয়েজ গো অন। মানুষ যেভাবে পাইরেসিকে থামাইতে পারে সেটা হচ্ছে তুমি সার্ভিসকে ঠিক করলে। এর জন্য স্টিম যে আছে, স্টিম খুব ভালো একটা কথা বলছিল যে পাইরেসি বা প্রাইভেসি, সরি পাইরেসি, পাইরেসি, ইয়েস। স্টিমের যে ওনার আছে গেব, সে বলছিল পাইরেসি ইজ নেভার আ প্রাইস ইস্যু, ইজ অলওয়েজ আ সার্ভিস ইস্যু, অ্যান্ড আই ট্রুলি বিলিভ ইন দ্যাট। কারণ তোমরা দেখো, আমরা আগে এমপি3 মুভি গান ডাউনলোড করতাম, আমরা আগে গানের দোকানে যে গান লোড করতাম, এখনও করা যায়, বাট এটা আগের মতন তো সে প্রচলন না। কেন? কারণ মুভিজ এখন, না মুভিজ না সরি, গান বলতে পারি কিছু ফ্রি, অনেকে স্পটিফাই কিনে, কারণ দাম খুবই কম, ঠিক আছে, ওরা যে ভ্যালুটা প্রোভাইড করে হিউজ। অনেক আছে ইউটিউবের মধ্যে গান শুনে, দরকার নাই, আমার দরকার নাই, আমার ইয়ে করার দরকার নাই, টাকা দিয়ে কিনা দরকার নাই। তারা ডাইরেক্ট ইউটিউবের মধ্যে ফ্রিতে গান শুনতে পারে, রাইট? দ্যাট ইজ ইট। এইভাবে করে তোমরা পাইরেসিকে থামাইতে পারো। আগে 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 যেরকম আমরা MP3 গান লোড করতাম, সেই গান লোড করতে হয় না, আগে অ্যালবাম লোড করতে হতো, ঠিক আছে, এই শিল্পী এতগুলো অ্যালবাম আছে, অ্যালবামগুলো লোড করতে হতো। সেই অ্যালবাম লোড করার ওই চলনটা নাই, কারণ পাইরেসি সেটাকে বন্ধ করে দিছে। ওকে, আমি আর এই ভিডিওটাকে বেশি আগাবো না, আমি আজকে ভিডিওটাকে জায়গায় শেষ করে দিতেছি। সো তোমরা যদি এই ভিডিওটাকে এনজয় করে থাকো বা কিছু শিখে থাকো, অলওয়েজ কমেন্ট করবা, লাইক করতে পারো। আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে মিম গ্রুপে জয়েন করতে পারো, এই জায়গার মধ্যে আমরা মিম সিম শেয়ার করি। এখানে না জয়েন করলে সমস্যা নেই, বা ডিসকর্ডের মধ্যে অবভিয়াসলি জয়েন করতে পারো। তোমাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কথাবার্তা বলতে পারো। আমরা এখানে মুভিজ দেখি, অ্যানিমেস দেখি মাঝে মাঝে, তো আমাদের সাথে মাঝে মাঝে টেক জিনিসটা কথাবার্তা বলি। অ্যান্ড এই যে জিনিসটা আছে না, বাই দ্য ওয়ে, আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করি না, বাট তাও তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও,
এখানে আমার সাপোর্ট লিঙ্ক আছে, তোমার চাইলে এখান থেকে সাপোর্ট করতে পারো আমাকে। অ্যান্ড আমাকে 3জন অলরেডি সাপোর্ট করে, অ্যান্ড দ্যাট ইজ ওবায়দ ভাই, রোহান ভাই, হিসাম ভাই। থ্যাংক ইউ ফর সাপোর্টিং দিস কন্টেন্ট, কারণ তারা যদি সাপোর্ট না করতো হয়তো কন্টেন্ট বানানোর জন্য ওরকম মোটিভেশন বা সময় আমি পাইতাম না। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট টাইম। বাই।